প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সমস্ত দিন তো গলাবাজি করে বাড়ির হাওয়া গরম করে রাখবে, রাত্রিটা একটু শান্তি দাও। তোমরা ভাবো তো যে শাশুড়ি বদমাস? দেখো এবার নিজের চোখে দেখো। এত ঘি দেখেছো কখনো? ছোট ঘরের মেয়ে হলে যা হয় আর কি। গলাবাজি করি আমি বেশ করি, যদি অসুবিধা হয় তাহলে আমাকে পাঠিয়ে দাও এখান থেকে। কি রামতনু বাবু বলুন, চুপ করে গেলেন যে? আমরা কিছু একটা পাতাই, ওই আস্তে আস্তে নদীর ধারে যে মরি ফুলগুলো দেখলাম, এসো আমরা দুজনে ওগুলোই পাতাই। জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত ৯টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প মৌরি ফুল। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেনমেন্ট। গল্পের শেষে আজও থাকবে একটি প্রশ্ন। প্রথম ১০ জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করা হবে আগামী সপ্তাহের গল্পের শেষে। গত সপ্তাহের ১০ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে আজকের গল্পের শেষে। শুরু হচ্ছে আজকের গল্প মৌরি ফুল। আপনি গত মে মাসে পাঁচু রায় আর তার ভাইয়ের পাঁচিলের জায়গা নিয়ে মামলায় প্রধান সাক্ষী ছিলেন না? আগে হ্যাঁ ছিলাম তো। ডোনালির চৌধুরীদের কান সোনার মাঠের দাঙ্গার মোকদ্দমায় আপনি পুলিশের দিকে সাক্ষ্য দিয়েছিলেন কিনা? আগে হ্যাঁ তা দিয়েছিলাম বই কি। আর এর কিছুদিন পরেই বড় তরফের সত্যের মামলায় আপনি বাদী পক্ষের সাক্ষী ছিলেন। আমি না না আমার তো ঠিক মনে পড়ছে না উকিল বাবু। বললে হবে? মহামান্য আদালতকে মিথ্যে বলেছেন আপনি। না 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 মানে আমি সত্যিটা অস্বীকার করছেন। সত্যি স্বীকার না করলে কি শাস্তি হতে পারে জানেন নিশ্চয়ই। অর্ডার অর্ডার। কি রামতনু বাবু বলুন। না না চুপ করে গেলেন যে? আগে মনে পড়েছে। আমি সেই মামলায় বাদী পক্ষের সাক্ষী ছিলাম। অর্ডার অর্ডার। রামতনু মুখুজ্জে মহকুমার কোর্টে গিয়েছিলেন ওপাড়ার চৌধুরীদের হয়ে একটা মোকদ্দমায় সাক্ষ্য দিতে। সেখানে বিপক্ষের উকিলের জেরার মুখে তিনি বেশ বিপদে পড়ে যান। আগের বিভিন্ন মামলায় তার সাক্ষ্য দেওয়ার প্রসঙ্গ টেনে বিপক্ষের উকিলের বেশ কিছু কড়া প্রশ্নে এবং মুনসেফ বাবুর ভ্রুকুঁচকানো নজরের সামনে হতভাগ্য রামতনুর মনে পড়ে গিয়েছিল যে তিনি বড় তরফের সত্যের মামলায় গত জুলাই মাসে এই কোর্টেই বাদীপক্ষের সাক্ষ্য দিয়ে গিয়েছিলেন। তারপর কোর্টে কি ঘটেছিল, হাকিমের দিকে তাকিয়ে বিপক্ষের উকিল রামতনুর ওপর কেমন বাঁকা কথার তীর ছুঁড়েছিলেন, রামতনু উকিল আমলায় ভর্তি মুনসেফ বাবুর এজলাসে হঠাৎ কিভাবে চোখে সর্ষে ফুল দেখেছিলেন, সেই সব কথা আর বলার প্রয়োজন নেই। তবে মোটের ওপর বলা যায়, রামতনু মুখুজ্জে যখন বাড়ি এসে পৌঁছলেন তখন তার শরীর আর মনের অবস্থা খুবই খারাপ। অন্ধকার তখনও ঠিক হয়নি। মুখুজ্জে বাড়ির পিছনে বাঁশবাগানে জোনাকির দল তখন সবে সন্ধেবাতি জ্বালানোর উপক্রম করছিল। তালপুকুরের পাড়ে গাছের মাথায় বাদুড়ের দল কালো হয়ে ঝুলছিল। মাঠের ধারে বাঁশবাগানের পিছনটা সূর্যাস্তের শেষ আলোয় উজ্জ্বল হয়ে উঠেছিল। ঠিক এমন সময় মুখুজ্জেদের বাড়ির ভেতর থেকে একটা তুমুল চেঁচামেচি শোনা গেল। আরে আমার পুজোর জন্য রাখা ঘি কোথায় গেল? কি আশ্চর্য, এ বাড়িতে তো কিছুই ঠিক থাকে না দেখছি। আচ্ছা সারা দিন তোমরা বাড়িতে কি করো বলো তো? আমার পুজোর আরতি এখন কি দিয়ে হবে শুনি? একটা জিনিস ঠিক মতো রাখতে পারো না তোমরা। এটা বাড়ি। বৃদ্ধ রামতনু মুখুজ্জে শিবকৃষ্ণ পরমহংসের শিষ্য। রোজ সন্ধেবেলায় আরতির জন্য প্রায় ১ পোয়া খাঁটি গাওয়া ঘি তাঁর চাই।
তিনি নানাভাবে এই ঘি জোগাড় করে ঘরে রেখে দেন। অন্যদিনের মতো আজও তাকের ওপর একটা বাটিতে সেই ঘিটা রাখা ছিল। মহকুমা কোর্ট থেকে আজ বিধ্বস্ত মন ও শরীর নিয়ে ফিরে তিনি ভেবেছিলেন হাত পা ধুয়ে ঠান্ডা হয়ে শ্রীগুরুকে আহুতি দিয়ে অনিত্য বিষয় বিষয়ে জর্জরিত মনকে একটু স্থির করবেন। কিন্তু দেখলেন আরতির জন্য আলাদা করে তুলে রাখা ঘিয়ের সেই বাটি তাকের ওপর থেকে পেড়ে তার পুত্রবধূ সুশীলা সেই সবটুকু ঘি দিয়েই আজ খাবার তৈরি করে ফেলেছে। বলি, বাপের বাড়িতে এত ঘি দেখেছ কখনো? ছোট ঘরের মেয়ে হলে যা হয় আর কি। কেন দেখবো না? তবে আপনি কিভাবে এই ঘি জোগাড় করেন জানি না ভেবেছেন? ওই যে বললুম, ছোট ঘরের মেয়ে আনলে যা হয়। খবরদার, আমার বংশ তুলে একদম কথা বলবেন না বলে দিলাম। বলি, আমাদের বংশ ছাড়া তো আপনার ছেলের জন্য আর কোনো মেয়েও জুটলো না। আপনার বংশের কথা আর বলবেন না। প্রায় আধ ঘন্টা ধরে মুখুজ্জে বাড়ির অন্দরমহলে একটা রীতিমতো যুদ্ধ চলতে লাগলো। মুখুজ্জে মশাইয়ের পুত্রবধূ সুশীলার বয়স 18 হবে। প্রথমে একটু চুপ করে থাকলেও পরে সামলে নিয়ে এমন সব কথা এসে শ্বশুরকে জবাব দিতে লাগলো যা বাড়ির বউয়ের মুখে একেবারেই মানায় না। উল্টোদিকে কোর্টে বিপক্ষের উকিলের জেরায় মান সম্মান খুইয়ে নিজের ঘরে ফিরে ছেলের বউয়ের কাছেও কথা শুনে অপমানে ক্ষোভে রামতনু মুখুজ্জে বৌমার বাপের বাড়ি আর নিজের বংশের তুলনামূলক আলোচনা শুরু করলেন। তবে সেটাকে আলোচনা না বলে সমালোচনা বলাই ভালো। আর সেই সমালোচনায় এমন সব ভয়ঙ্কর শব্দ প্রয়োগ করতে শুরু করলেন যার মানে বোঝাও বেশ কঠিন হয়ে পড়ল। এমন সময় মুখুজ্জে মশাইয়ের ছেলে কিশোরীলাল বাড়ি এলো। তার বয়স 25-26 হবে। বেশি লেখাপড়া না শেখায় সে চৌধুরীদের জমিদারি কাছারিতে 9 টাকা বেতনে মুহুরিগিরি করত। নিজের ঘরে ঢুকে অন্ধকারে কিছু দেখতে না পেয়ে বলে, ইস, ঘরে এখনো আলো জ্বালানো হয়নি। জামা কাপড়গুলো কই গেল? এই যে পেয়েছি। কিশোরীলাল অন্ধকারে জামা কাপড় ছেড়ে তারপর বাইরে হাত পা ধুতে যায়। ফিরে এসে শোনে ঘুটঘুটে অন্ধকার ঘরে সুশীলা একা একা বলে চলেছে, এই সংসারে থেকে সংসার করা আর আমার শক্তিতে কুলোবে না। কাল সকালেই যেন কুড়ুর গাড়ি ডাকিয়ে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। কিশোরীলাল সে কথার কোনো জবাব দেয় না। লণ্ঠন জেলে বাঁশের লাঠি গোছা ঘরের কোণ থেকে নিয়ে বের হয়ে যায়। ওপাড়ায় রায়বাড়ির চণ্ডীমণ্ডপে গ্রামের বেকার ছেলেদের যাত্রার আখড়া এবং রিহার্সাল চলে। সেইখানে অনেকটা সময় কাটিয়ে রাত করে বাড়ি ফিরে আসাই তার রোজকার কাজ ছিল। রামতনু মুখুজ্জে মশাইও অনেকক্ষণ সে রাতে বাইরের ঘরেই কাটালেন। প্রতিবেশী হরিরায় তামাকের খরচ বাঁচানোর জন্য সকাল সন্ধ্যায় মুখুজ্জে মশাইয়ের চণ্ডীমণ্ডপেই এসে বসে থাকতেন। তাকে আজ রামতনু জানালেন, বুঝলেন রায়মশাই, এবারে আমি কাশীবাসী হব। খুব তাড়াতাড়ি আমি কাশী চলে যাব। না, এ বয়সে ছেলের সংসারে মান সম্মান সব খুইয়ে মুখ বুজে পড়ে থাকার তো আর কোনো মানে হয় না মশাই। কিন্তু বাড়ি তো আপনার। আর বাড়ি ছেলের বউয়ের জ্বালায় মশাই, ছেলের বউয়ের জ্বালায়। তবু আপনি নিজের বাড়ি ছেড়ে যাবেন কেন মশাই? আরে মশাই, সকাল নেই সন্ধে নেই, একটা না একটা কিছু না বাঁধিয়ে থাকতে পারে না। গিন্নি তো বলেন যে বাপের বাড়ি থেকে কিছুই শিখিয়ে পাঠায়নি। একেবারে আনাড়ি, জানেন তো, কোনো কাজ গুছিয়ে করতে পারে না। অথচ আবার যদি আপনি দোষ দেখিয়ে দেন তাহলে খেপে যাবে। এসেছিলেন আমার গিন্নি, বুঝলেন, একটা কথা সরত না মুখ দিয়ে। আর এই যে এর জন্যে আমার বাড়িতে কাকচিল বসার উপায় নেই। আর আমার অশান্তির কথা কাকে বলবো? এই আপনি এসেছেন, আপনাকে বললুম, কিন্তু কি করবো? শ্বশুর শাশুড়ির সাথে সুশীলা এঁটে উঠতে পারে না বটে, কিন্তু এজন্য তার চেষ্টায় কোনো ত্রুটি থাকে না। অনেক রাত্রে কিশোরীলাল বাড়ি ফিরে দেখল
তার ঘরে খাবার ঢাকা আছে এবং তার স্ত্রী ঘুমোচ্ছে। খাওয়া শেষ করে সে শুতে গেল। ঠিক এমন সময় স্ত্রী ঘুম জড়ানো চোখে বিছানার উপর উঠে স্বামীকে দেখে একটু অপ্রস্তুত হয়ে বলল, এ কি, কখন এলে? তা আমায় একটু ডাকলে না কেন? আর ডেকে কি হবে? আমার কি আর হাত পা নেই? নিতে জানি না। নিতে জানো না? তা হয়তো জানো, তবে আরও জেনে রাখো, কাল থেকে আমার এখানে আর বনবে না। এ যেন আমি শত্রুপুরীতে বাস করছি। বাড়ি শুদ্ধ লোক আমার পিছনে এমন করে লেগেছে কেন বলতে পারো? বলো আমাকে, আমি শুনতে চাই। না হয় বরং। বালিশে মুখ গুঁজে সে ফুঁপিয়ে কাঁদতে লাগল। কিশোরী দেখল স্ত্রী রাত দুপুরে গায়ে পড়ে ঝগড়া করে একটা বিশ্রী ব্যাপার না করে বসে। এরকম করে সত্যি আর সংসার করা চলে না। ভাত ঢাকা ছিল, খুলে নিয়ে খেয়েছে। এতেও যদি স্ত্রী রেগে যায় তাহলে আর সে কি করে? আর তো সত্যিই পারা যায় না। একটা কিছু নিয়ে রোজ যেন শুরু করতে পারলেই হলো তার স্ত্রীর। পাছে এখনই না একটা রাম রাবণের যুদ্ধ বাঁধিয়ে দেয়। তাই কিশোরী বলে ওঠে, যা খুশি কালকে করো, এখন একটু ঘুমোতে দাও। ঘুমোচ্ছিলে বলে আর ডাকিনি, এই তো অপরাধ। বেশ, কাল থেকে ওঠাবো। দেখো, চুলের মুঠি ধরে ওঠাবো। সুশীলা কথাও বলল না, মুখও তুলল না, বালিশে মুখ গুঁজে পড়ে থাকল। পরের দিন সকালে উঠে রামতনু মুখুজ্জে শুনলেন চৌধুরীরা খবর পাঠিয়েছে কয়েকটা নতুন সাক্ষীকে শিখিয়ে পড়িয়ে দিতে হবে। যাওয়ার সময় বলে গেলেন, ও বৌমা, বলি একটু সকাল সকাল ভাত দিও, কোর্টে যেতে হবে। কি কথাটা কানে ঢুকলো? বেলা 9টার সময় ফিরে এসে রামতনু দেখলেন সুশীলা স্নান করে এসে রোদে কাপড় মেলছে, আর তার স্ত্রী মোক্ষদা সুন্দরী রান্নাঘরে বসে রান্না করছেন। স্বামীকে দেখেই মোক্ষদা চৌকিদারের মতো হেঁকে বলতে লাগলেন, শুনছো, হয় আমি একদিকে বেরিয়ে যাই, না হয় বাপু তুমি এর বিহিত করো। সেই সকাল থেকে ঘুরপাক দিয়ে বেড়াচ্ছে। বললাম, ও বৌমা, দুটো ভাত চড়িয়ে দাও। ও গো, যা হয় দুটো কিছু রাঁধো। হাতে পায়ে ধরতে কেবল বাকি রেখেছি, কিন্তু কে শোনে কার কথা? এই বেলা দুপুরের সময় রানী এখন এলেন নেই। মাইনে করা দাসী তো নই, আমি যখন পারবো রান্না চড়াবো। সকাল থেকে বসে আছি নাকি? এত খাটুনি সেরে আবার 8টার মধ্যে ভাত দেব? যেন মানুষের শরীর তো নয়। যার না চলবে সে নিজে গিয়ে রেঁধে নি। কি কি বললে তুমি? যত বড় মুখ নয় তত বড় কথা। হাপু শুনবে, হাপু। সকাল সকাল দেখা হইল, সন্ধ্যে বেলায় বিয়ে, রাতের বেলায় বউ আইলো ছেলে খুলে নিয়ে। হাপু হাপু হাপু। পুত্রবধূর কথার উত্তরে মোক্ষদা খুন্তি হাতে রান্নাঘরের দাওয়ায় এসে নটরাজ শিবের তাণ্ডব নৃত্যের একটা আধুনিক সংস্করণ সবে মাত্র শুরু করতে যাচ্ছিলেন। অমনি সেটা বন্ধ হয়ে গেল। এই বাচ্চাটা গান গাইতে গাইতে সে বাড়িতে প্রবেশ করায়। বাচ্চাটা পাশের গ্রামের আতর আলী ঘরামির ছেলে। বয়স বছর 10-12 হবে। রংটা বড়ই কালো, রোগাটে জীর্ণ শীর্ণ শরীর। গত বছর তার বাপ মারা যাবার পরে দুটো ছোট ছোট বোন আর মা ছাড়া তার কেউ নেই। অবস্থা সত্যি খুব খারাপ। সব দিন তাদের খাওয়াও জোটে না। শীতের দিনেও খালি গায়ে শুধু ময়লা একটা গামছা পরে, হাতে ছোট একটা বাঁশের কঞ্চি নিয়ে সেটা দিয়ে নিজের পিঠে তালে তালে আওয়াজ করে হাপু গান গেয়ে বেড়ায় তার মা ও বোন দুটোর খাবার জোগাড় করার জন্য। সে এই গ্রামের প্রায় সব বাড়িতেই আসত, কিন্তু মুখুজ্জে বাড়িতে কখনো আসেনি। কারণ দান ধ্যান করার জন্য রামতনু মুখুজ্জের নাম গ্রামের মধ্যে কখনোই শোনা যায় না। ছেলেটা উঠোনে দাঁড়িয়ে বগল বাজিয়ে নানা রকম সুর করে চড়া গলায় হাপু গাইতে লাগলো। সেই সঙ্গে পিঠে জোরে জোরে লাঠির বাড়ি মারতে লাগলো। ওদিকে 3টে নেহাত গোবেচারা সাক্ষীর তালিম দিতে নাস্তা নাবুদ হয়ে বাড়ি ফিরে রামতনুর মেজাজ তখন একেবারেই ভালো ছিল না। ফিরে তাকিয়ে বাচ্চাটাকে দেখেই মুখ খিঁচিয়ে বলে উঠলেন, হাপু হাপু হাপু। থাম 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 থাম, এসব রাখ দেখি। এসব কি দেখাচ্ছে? এসব দেখার শখ এখন আমার নেই। হাসু, যা যা, অন্য ঘরে যা, অন্য ঘরে যা, অন্য বাড়ি গিয়ে দেখা। চত্ব সব।
কোত্থেকে যে চলে আসে কে জানে। এদিকে আমি মরছি আমার নিজের জ্বালায়। এই শোন, হ্যাঁ? তোর বাড়ি কোথায় রে? হরিপুর মা ঠাকুরন। তোর বাড়িতে কে আছে? আর বছর বাপ মারা গেছে মা ঠাকুরন, ওদের আর কেউ নাই। মুই বড়, ছোট ছোট বোন আছে। ও তাই বুঝি তুই হাপু গাস? হ্যাঁ, ওই আর কি। হ্যাঁ রে, এতে চলে? সুশীলা কাপড় মেলতে মেলতে অবাক হয়ে ছেলেটির হাপু গাওয়া দেখছিল। রামতনু মুখুজ্জের খিঁচুনি শুনে ছেলেটা মাথা নিচু করে বাইরে বেরোতেই সে তাড়াতাড়ি বাইরে গিয়ে ছেলেটির খোঁজ নিতে শুরু করল। রামতনুর কথা শুনে ছেলেটা মুষড়ে পড়লেও সুশীলার কথায় সহানুভূতির সুর শুনে হঠাৎ সে কেঁদে ফেলে। চোখের জল হুহু করে পড়তেই রোগাটে হাতে চোখ মুছে ছেলেটি বলল, না মা ঠাকুরন, চলে না, এইসব লোকে আর দেখতে চায় না। মুই যদি ভালো গান গাইতে পারতুম তো যাত্রার দলে যেতুম। জানেন মা ঠাকুরন, বড় কষ্ট মোদের সংসারে এই শীতে মা ঠাকুরন। আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি আসছি। আচ্ছা। ঘরের মধ্যে ঢুকেই সুশীলা কোনো রকমে কান্না সামলে তাকিয়ে দেখে আলনায় একটা নতুন মোটা বিছানার চাদর ঝুলছে। হাতের কাছে সেটা পেয়েই চট করে টেনে নিল। তারপর জানলা দিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে ইশারায় ডেকে চাদরখানা তাড়াতাড়ি ছেলেটির হাতে দিয়ে বলল, এটা নিয়ে যা, এতে শীত বেশ কাটবে। কাটবে না মা ঠাকুরন? দেখ খুব মোটা, শিগগির যা, কেউ যেন না দেখে। মা ঠাকুরন, এটা এটা মানে আমায়। ওরে চাদর হাতে এখানে এভাবে দাঁড়িয়ে থাকিস না, এক্ষুনি কি এসে পড়বে, শিগগির যা। আচ্ছা আচ্ছা মা ঠাকুরন, আসি আসি। হ্যাঁ, ফেরলাম। ছেলেটাকে চলে যেতে বলে সুশীলা ঘর থেকে বেরিয়ে দেখল শ্বশুর মশাই খেতে বসেছেন। ছেলেটার দুঃখে সুশীলার মন খুব নরম হয়ে গিয়েছিল। সে গিয়ে রান্নাঘরে ঢুকে কাজে মন দিল। শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করল, আপনাকে কিছু দেব বাবা? তো মাকে আর কিচ্ছুটি দিতে হবে না, যে মিষ্টি বচন শুনিয়েছ তাতেই প্রাণ ঠান্ডা হয়ে গেছে। মা নাও, এখন পারোতে এদিকে এসো, একবার হাঁড়িটা একটু দেখো, নয়তো বলো নিজে মরি বাঁচি একরকম করে কাজ শেষ করি। রামতনু কোনো কথা বললেন না, আপন মনে খেয়ে উঠে চলে গেলেন। আর এই সব কারণেই সুশীলা খুব রেগে যেত। রামতনু তার কাছে কোনো জিনিস চেয়ে খেলে তার রাগ গলে জল হয়ে যেত। কিন্তু লোকে তাকে ছোট বড় কথা বলছে, অপমান করার চেষ্টা করছে বুঝতে পারলে তাহার আর কাণ্ডজ্ঞান থাকত না। সেও কোমর বেঁধে যুদ্ধে নামত, সেই বা ছাড়বে কেন? এমন করেই আরও মাস 2 সময় কেটে গেল। ফাল্গুন মাসের মাঝামাঝি, কিন্তু বেশ গরম পড়েছে। বাড়িতে সবাই যে যার ঘরে ঘুমোচ্ছে। কিশোরীলাল অনেক রাত্রে বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে দেখে সুশীলা ঘরের মেঝে বসে একটা চিঠি লিখছে। কিশোরী সুশীলাকে জিজ্ঞাসা করল, কাকে চিঠি লেখা হচ্ছে শুনি? বলবো কেন? থাক তবে বলো না। দাও ভাত দাও, রাত তো কম হয়নি, আবার সকাল থেকেই খাটুনি আরম্ভ হবে। কিশোরীলালকে ঘরে ঢুকতে দেখেই সুশীলা চিঠির কাগজটা তাড়াতাড়ি আঁচল দিয়ে চাপা দিয়ে স্বামীর সঙ্গে একটু দুষ্টুমি করেই কথা বলছিল। সুশীলা ভেবেছিল সে কি লিখছে তা দেখার জন্য তার স্বামী নিশ্চয়ই কাছে এসে জোর করবে। সত্যি বলতে সে কাউকেই লিখছিল না চিঠি। স্বামীকে কথা বলানোর তার একটা পুরনো চালাকি মাত্র। অনেকদিন সে তার স্বামীর মুখে দুটো ভালো কথা শোনেনি। বুক ভরা তৃষ্ণা নিয়ে তাই সে ঘুমে ঢলতে ঢলতে হলেও এই সামান্য ফাঁদটি পেতে অপেক্ষায় ছিল। কিন্তু কিশোরী ওই ফাঁদে পা দেওয়া দূরে থাক, সেদিকে ঘেঁষলও না দেখে সুশীলার মনটা খারাপ হয়ে গেল। কাগজ কলম তুলে রেখে সে স্বামীর ভাত বেড়ে দিল। বসো। এক প্রকার চুপচাপ খাওয়া শেষ করে কিশোরী শুতে গেল। সে নিজে খাওয়া শেষ করে শুতে গিয়ে দেখল কিশোরী তখনও ঘুমোয়নি, গরমে এপাশ ওপাশ করছে। আশায় বুক বেঁধে এবার সুশীলা তার দ্বিতীয় ফাঁদটি পাতল। একটা গল্প বলো না গো, অনেকদিন তো বলনি। লক্ষ্মীটি বলো। বিয়ের পর প্রথম
কিশোরী তার বউকে বটতলার আরব্য উপন্যাস থেকে নানান গল্প বলতো। রাতের পর রাত তখন এসব গল্প শুনে সুশীলা মুগ্ধ হয়ে যেত। জনহীন দেশের মধ্যে, যেখানে শুধু জিনপরীদের জগৎ, খেজুর বনের মধ্যে ঠান্ডা জলের ফোয়ারা থেকে মণিমুক্ত বের হচ্ছে, বালি ধুধু করা মরুভূমিতে মৃত্যু যেখানে শিকারের খোঁজে ওঁত পেতে বসে আছে, সমুদ্রের ঝড় তরুণ শাহজাদাদের, দৈত্য রাক্ষসে ভরা বনের মাঝ দিয়ে নির্ভীক শিকার যাত্রা, এসব শুনতে শুনতে সে শিউরে উঠত। ঘুম ভাঙলে মাঝরাতে অন্ধকার বিশাল বিশাল জন্তুর ভিড়ে ঘর ভরে গেছে মনে করে ভয়ে সে তার স্বামীকে জড়িয়ে ধরত। প্রাচীন যুগের তরুণ শাহজাদাদের কল্পনা করতে করতে নিজের অজান্তেই সে নিজের স্বামীকে যাত্রাদলের রাজার পোশাক পরিয়ে দূরে কোনো দেশে বিপদের মুখে পাঠাত। শাহজাদাদের দুঃখে তার নিজের স্বামীর ওপর সহানুভূতিতেই তার চোখে জল আসত। এরকম গল্প শুনতে শুনতে অদৃশ্য নায়ক নায়িকাদের গুণ চোখের সামনে থাকা মানুষটার উপরে প্রয়োগ করে সে স্বামীকে প্রথম ভালোবাসে। সে আজ 5-6 বছর আগের কথা, কিন্তু সুশীলার সে ঘোর এখনো কাটেনি। তবে কিশোরী বউয়ের কথা উড়িয়ে দিয়ে বলল, হ্যাঁ, এখন গল্প বলো। সমস্ত দিন খেটে খুটে আসার পর এই রাত দুপুরে আর বক বক করতে ভালো লাগে না গো। তোমার আর কি, বাড়িতে বসে এসব পোষায়। তা হোক, একটা বলো, রাত তো এখন বেশি হয়নি। না, বেশি নয়। শোনো, রাত কম বেশির জ্ঞান তোমার কতটা তা আমার জানা আছে। নাও, চুপচাপ শুয়ে পড়ো তো এখন। বলো না একটা, আচ্ছা ছোট দেখেই না হয় বলো। এত করে বলছি, একটা কথা রাখতে পারো না? তো বড় জ্বালা হলো। রাতেও একটু ঘুমোবার জো নেই। সমস্ত দিন তো গলাবাজি করে বাড়ির হাওয়া গরম করে রাখবে, রাত্রিটা একটু শান্তি দাও। এইটাই ছিল সুশীলার ব্যথার জায়গা। স্বামীর মুখে এমন কথা শুনে সে গেল ক্ষেপে। বেশ করি, গলাবাজি করি, আমি বেশ করি। তাতে যদি অসুবিধা হয় তাহলে আমাকে পাঠিয়ে দাও এখান থেকে। রাত দুপুর কে করলে? হ্যাঁ, নিজে আসবে রাত দুপুরের সময় আড্ডা দিয়ে। কে এত রাত পর্যন্ত ভাত নিয়ে বসে থাকে তোমার জন্য? নিজেরই শুধু শরীরের চিন্তা, পরের শরীর তো আর শরীর নয় না। খেটে খুটে এসে একেবারে রাজ্য জয় করেছেন আর কি। নিজের খাটুনিটাই কেবল। বেরো, ঘর থেকে বেরো। আপদ দূরা, রাত দুপুরে একটু শান্তি নেই। কিশোরী ঘুমানোর চেষ্টা করছিল। বউয়ের চড়া সুরে আর ধৈর্য ধরে রাখতে না পেরে উঠে বসে প্রথমেই সে বউয়ের পিঠে সজোরে পাখার বাঁট দিয়ে কয়েক ঘা দিল। তারপর তার চুলের মুঠি ধরে বিছানার উপর থেকে নামিয়ে ধাক্কা মেরে ঘরের বাইরে বের করে দিল। আপদ। শেষ রাত্রে একাদশীর জ্যোৎস্নায় চারিদিকে যখন ফুলের পাপড়ির মতো সাদা, ভোররাত্রের বাতাস নেবু ফুলের গন্ধে আর পাপিয়ার গানে যখন মাখামাখি, সুশীলা তখন ঘরের দরজার বাইরে আঁচল পেতে অকাতরে ঘুমোচ্ছিল। কিশোরীলাল আলো নিয়ে বউয়ের কাছে গিয়ে দেখল, ঘর থেকে বের করে দেবার সময় নখ দিয়ে আঁচড়ে সে তার বউয়ের হাতের আঙুল থেকে রক্ত বের করে দিয়েছে। ইরানি শাহজাদারা এমন কিছু না করলেও কিশোরীলাল মাঝে মধ্যেই তার দুরন্ত স্ত্রীর ওপর এমন ওষুধ প্রয়োগ করত। রাতটা কেটে গেল। সকাল হলে যে যার কাজে মন দিল। মোক্ষদা বললেন, বৌমা, আজ চৌধুরীরা শিবতলায় পুজো দিতে যাবে, আমাদের যেতে বলেছে। সকাল সকাল কাজকর্ম সেরে নাও। এই চৌধুরীটি ছিলেন গ্রামের জমিদার এবং এদের জমি জমা সংক্রান্ত মোকদ্দমার কাজে সাহায্য করেই রামতনু মুখুজ্জে নিজের সংসার চালাতেন। প্রকৃতপক্ষে এই চৌধুরী হলেন রামতনু মুখুজ্জের প্রতিপালক। বেলা 10টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে ভালো কাপড় পরে সবাই নৌকোয় উঠল। 2 ঘন্টার পথ পেরিয়ে যেতে হবে। চৌধুরী বাড়িতে কলকাতা থেকে একজন বউ এসেছিল। তার স্বামী বড় লোকের ছেলে, MA পাশ করে বছর 2 হলো ডেপুটি হয়েছে। বউটি কলকাতার মেয়ে। চৌধুরীদের সঙ্গে তার স্বামীর পারিবারিক সম্পর্ক আছে, তাই চৌধুরী গৃহিণী রাস পূর্ণিমার সময় তাকে আনিয়েছিলেন। এর আগে সে কখনো পাড়াগাঁয়ে আসেনি।
নৌকোয় উঠে মহিলাটি দেখল নীলাম্বরী কাপড়ে তারই সমবয়সী আরেকটি বউ নৌকোয় উঠল, নৌকো ছেড়ে দিল। পথে সেই সমবয়সী সঙ্গিনীকে পেয়ে কলকাতার বউটি খুব খুশি হলেও প্রথমে আলাপ করতে তার বাধো বাধো ঠেকছিল। সঙ্গিনীর কাপড় চোপড়ের অগোছালো ধরন দেখে বউটি বুঝতে পেরেছিল তার সামনে বসা সঙ্গিনী নিতান্তই পাড়া গাঁয়ের মেয়ে, অবস্থাও খুব একটা ভালো নয়। নৌকোর ওধারে চৌধুরী গৃহিণী মোক্ষদার সাথে তখন সাবিত্রীব্রতর জন্য কি কি আয়োজন করেছেন তারই বিশাল বড়লোকী একটি ফর্দ শোনাচ্ছিলেন। নৌকোয় অন্য কোনো পরিচিত মেয়েও নেই, কাজে বউটি অনেকক্ষণ চুপ করে একাই বসে থাকল। সে লেখাপড়া জানত এবং দেশ বিদেশের খবরাখবরও কিছু কিছু রাখত। চৌধুরী গৃহিণীর একঘেয়ে বড়লোকি চালের কথাবার্তায় এক রাশ বিরক্তি নিয়ে খানিকক্ষণ বসে থাকার পর সে লক্ষ্য করল তার সঙ্গিনীটি ঘোমটার ভেতর থেকে কালো কালো ডাগর চোখে তারই দিকে সকৌতুকে দেখছে। বউটির হাসি পেল, জিজ্ঞাসা করল, তোমার নাম কি ভাই? শ্রীমতী সুশীলা সুন্দরী দেবী। কেন? বারে, নাম না জানলে আলাপটা জমবে কি করে? তা এত ঘুমটা কিসের গো ভাই? তুমি আর আমি ছাড়া এদিকে তো আর কেউই নেই। এসো, এখানে এসে বসো। আচ্ছা। আহা, ঘুমটাটা একটু খোলো না গো, একটু গল্প করি। সুশীলার রং যদিও ততটা ফর্সা নয়, কিন্তু কালো মুখের অত শ্রী দেখে সে মুগ্ধ হয়ে তাকিয়েই রইল। নদীর ধারের সরস সতেজ কলমিলতারই মতো একটা সবুজ লাবণ্য যেন সারা মুখটায় মাখানো। মুখটা দেখেই সে এই পাড়া গাঁয়ের বউটিকে ভালোবেসে ফেলল। জিজ্ঞাসা করল, আচ্ছা আচ্ছা, ওই যে উনি যে বসে আছেন, তোমার কে হন গো ভাই? শাশুড়ি মা? হ্যাঁ। আহা, এসো না, আর একটু সরে এসো এদিকে, দুজনে গল্প করি আর দেখতে দেখতে যাই। আচ্ছা। আচ্ছা, তোমার বাপের বাড়ি কোথায় গো ভাই? সে হলো সিমলে। কোন সিমলে? কলকাতা সিমলে? কলকাতায় সিমলে আছে বুঝি? হ্যাঁ, আছে বই কি। কই, তা তো কোনোদিন শুনিনি। তা তোমার বাপের বাড়ির সিমলে কত দূর? আমার বাপের বাড়ি এখান থেকে বেশি দূর নয়। ও, ওই 5-6 ক্রোশ পথ গরুর গাড়ি করে যেতে হয়। আচ্ছা আচ্ছা। তবু আমার যাওয়া হয় না। কেন? সে অনেক হাঙ্গামা। কি হয় ও পরাণ মাঝি, যাও কই? নদীর ধারে জব ক্ষেত, সর্ষে ক্ষেত, বুনো গাছপালা দেখে কলকাতার বউটি খুশি হয়ে ওঠে। এসব সে আগে খুব একটা দেখেনি। আঙুল দিয়ে একটা মাছরাঙা পাখি দেখিয়ে বলল, এই দেখো দেখো, এ তো ভারী সুন্দর। আচ্ছা, ওটা কি পাখি গো ভাই? ওটা তো মাছরাঙা পাখি। তুমি দেখোনি কখনো? না গো ভাই, আমি তো কলকাতার বাইরে একদিন পাই দিইনি। জানো, খুব ছোটবেলায় না একবার বাবার সঙ্গে চন্দননগরের বাগান বাড়িতে গিয়েছিলাম, সে আমার এখনো মনে আছে। তারপর এই আজ আসছি। শোনো না, তুমি আমাকে একটু চেনাতে চেনাতে নিয়ে চলো না গো। আচ্ছা, এটা কিসের ক্ষেত? তুই ফুলের গন্ধতে বুঝতে পারো না ভাই? ও তো মৌরির ক্ষেত। ও, জানো, আমাদের বাপের বাড়ির গায়ে কত মৌরির ক্ষেত আছে। তাই নাকি? মৌরির শাক কখনো খাওনি? না তো। কলকাতায় নেই বুঝি? মৌরির ক্ষেত কলকাতায়? হ্যাঁ। এখন সেখানে মৌরির ক্ষেত থাকা সম্ভবই নয়, তবে ভবিষ্যতে কি হয় তা তো আর বলা যায় না। সে কলকাতা এখন আর নেই গো ভাই। সুশীলা প্রথমে তার সঙ্গিনীর চোখ ঝলসানো রং, দামি সিল্কের শাড়ি, ব্লাউজ এবং চিকচিকে নেকলেসের বাহার দেখে যে ভয়টা পাচ্ছিল, তার অজ্ঞতা দেখে সুশীলার সে ভয়টা কেটে গেল। আর তারপরেই সঙ্গিনীর ওপর তার একটু স্নেহও জন্মালো। কলকাতায় মাছরাঙা পাখি, মৌরি ক্ষেত, এসব সামান্য জিনিসও নেই জেনে সুশীলার হাসি পেল। ঘণ্টাখানেক পরে যখন নৌকো
শিবতলার ঘাটে গিয়ে লাগলো, তখন তাদের দুজনের মধ্যে অনেক ঘনিষ্ঠ কথাবার্তা হয়ে গেছে। সঙ্গিনীর মুখে স্বামীর আদরের গল্প শুনে সুশীলার মনের মধ্যে একটা গোপন ব্যথা আবারও জেগে উঠেছে, যেটা সে অনবরত চাপার চেষ্টা করে। তবু কি জানি কেন সেটা ফাঁক পেলেই মাথা তোলে। বিয়ের পর প্রথম প্রথম তার স্বামীও তো তাকে কত আদর করত, রাতে ঘুমোতে না দিয়ে নানা গল্পে ভুলিয়ে তাকে জাগিয়ে রাখত। সুশীলা পান খেতে চাইতো না বলে কত সাধ্য সাধনা করে পান মুখে তুলে দিত, কিন্তু এখন আর তার স্বামী সেই আগের মতোটি নেই। কেন এমন হলো ভাবতে গিয়ে তার বুকটার মধ্যে কেমন হু হু করে উঠল। তারা দুজনে খানিকক্ষণ গাছের ছায়ায় নদীর ধারে এদিক সেদিক ঘুরল। কলকাতার বউটি দেখল কি সুন্দর চারিদিক, নীল আকাশটা সবুজ মাঠের ওপর কেমন উপুর হয়ে আছে। পানকৌড়ির ঝাঁক চরের ওপর বসে বসে কেমন ঝিমোচ্ছে। কলকাতার বউটি এবার বলল, এই এদিকে এসো, শোনো না, আমরা কিছু একটা পাতাই, কেমন? খুব ভালো ভাই, কি পাতাবো বলো? একটা কাজ করি, এসো। ওই আস্তে আস্তে নদীর ধারে যে মরি ফুলগুলো দেখলাম, হ্যাঁ এসো আমরা দুজনে ওগুলোই পাতাই। হ্যাঁ সেই ভালো। সুশীলা আহ্লাদের সঙ্গে এই প্রস্তাবে সম্মতি দিল। নদী থেকে অঞ্জলি করে জল তুলে তারা মৌরি ফুল পাতালো। এমন সময় মোক্ষদার ডাকে তারা গিয়ে দেখল গাছতলায় অনেক লোক পুজো দিতে এসেছে। চলো 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 চলো। প্রকাণ্ড বট গাছ, তলায় ভাঙা ইটের মন্দির। গাছতলা থেকে একটু দূরে এক বুড়ি নানা রকমের ওষুধ বিক্রি করছে। মেয়েরা সেখানে ভিড় করে দাঁড়িয়ে ওষুধ কিনছিল। চলো তো ভাই, দেখি গিয়ে কি আছে। হ্যাঁ গো বুড়িমা, তোমার কাছে এগুলো কিসের ওষুধ গো? কিসের ওষুধ নেই বলো মা জননীরা। রোগ সারানো, ছেলে হওয়া থেকে শুরু করে গরু হারালে খুঁজে বের করা পর্যন্ত সব রকমের ওষুধ পাবে আমার কাছে। আচ্ছা, তা বরকে বসে রাখার ওষুধ নেই বুঝি তোমার কাছে? কি বলছো মরিফুল? উনি শুনতে পেলে রুখে থাকবে না। আছে মা জননীরা, তাও আছে। সে ওষুধ তো সবার লাগে গো, তা নেবে নাকি বলো? এই চলো মরিফুল, দেখি গে কেমন পুজো হচ্ছে। চলো যাই। সুশীলার সঙ্গিনী হেসে তার হাত ধরে টেনে তাকে সেখান থেকে মন্দিরের দিকে নিয়ে চলল। দেখি আমার এবার পুজোটা একটু দিতে দেন দেখি। আরে ওদিকে একটু এগিয়ে যাও না মা ঠাকুরন, আমি তবে একটু বসতে পারি এখানে। দেখি দেখি, একটু জায়গা দাও দেখি। সরো সরো সরো। মন্দিরে দাঁড়িয়ে সুশীলা একটা ছুতোয় সেখান থেকে বের হয়ে এলো, গিয়ে সেই ওষুধ বেচা বুড়ির কাছে দাঁড়ালো। সেখানে তখন কেউ ছিল না। বুড়ি বলল, কি চাই মা জননী? সুশীলার মুখ লজ্জায় লাল হয়ে উঠল। আর কিচ্ছু বলতে হবে না মা, তা তোমার তো এখনো ছেলে পিলে হবার বয়স যায়নি। ও বয়সে অনেকের। না না, তা নয়। এবার বুঝলাম। তবে তাই যদি হয় তো তোমার স্বামীর বার মুখ টান আছে, একটা ওষুধ দিই, নিয়ে যাও। 1 মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে মা, ওরকম তো কত হয়। আচ্ছা, এই যে এই যে এইটা নাও, এই যে শিকড়টা, এটা বেটে খাইয়ে দিও, কেমন? দেখো যেন কেউ আবার টের না পায়। টের পেলে আর কিন্তু ফল হবে না। আচ্ছা, 8 আনা লাগবে। হ্যাঁ আচ্ছা দিচ্ছি, এ নাও। বেঁচে থাকো মা। স্বামীর পাড়মুখো টান আছে শুনে সুশীলা খুব দমে গেল।
তার আঁচলে একটা আধুলি বাঁধা ছিল। আজকের দিনে টুকটাক শখের জিনিস কেনার জন্যই সে এটা বাড়ি থেকে শাশুড়িকে লুকিয়ে সঙ্গে এনেছিল। বাড়ি থেকে বার হওয়া তো বড় একটা ঘটনা, কাজেই আজকের দিনটা তার কাছে একটা উৎসবের দিন। আধুলিটি শাশুড়িকে লুকিয়ে আনার কারণ মোক্ষদা ঠাকুরুন জানতে পারলে এটা এতক্ষণ তার আঁচলে আর থাকতো না। সুশীলা আধুলিটি দিয়ে খাওয়াবার পদ্ধতি জেনে নিয়ে শিকড়টি কাপড়ের মধ্যে গোপনে বেঁধে নিল। তারপর সকলের পুজো দেওয়া হয়ে গেলে আবার এসে নৌকোয় উঠল। গ্রামের ঘাটের কাছাকাছি পৌঁছে সুশীলা বলল, ভাই, তুমি এখন দিন কত কাছো তো? না গো ভাই, আমি তো কাল কি পরশু চলে যাব। তবে তোমায় আমি ভুলবো না মৌরি ফুল। তোমার মুখখানি না আমার সব সময় মনে থাকবে। হ্যাঁ গো, চিঠিপত্র দেবে তো? এবার তো পাড়া গাঁয়ে এসে আমি তোমায় কুড়িয়ে পেলাম। তোমায় না মনের মধ্যে যত্ন করে আগলে রাখবো। সুশীলার চোখ জলে ভরে এলো। সে কেবল শুনে আসছে, সে খুব একগুঁয়ে আর ঝগড়াটে। এত মিষ্টি কথা তাকে তো কেউ কখনো বলে না। তার হাতে একটা সোনার আংটি ছিল। বিয়ের পর প্রথম তার মা সেটি তাকে পরিয়ে দিয়েছিলেন। সেটি নিজের আঙুল থেকে খুলে সে সঙ্গিনীর হাত ধরে বলল, দেখি ভাই তোমার আঙুলখানা। আরে এ কি করছো? আরে তুমি হলে মৌরি ফুল, তোমায় খাওয়াবার কথা, কাপড় দেওয়ার কথা, কিন্তু সে আর দিতে পারলাম কই। ঠিক আছে, এই আংটিটা এটা আমার মায়ের দেওয়া। ও, তোমায় দিলাম। আরে এটা দেখে তুমি এই গরিব মৌরি ফুলকে মনে রাখবে। দূর পাগল, এটা আমি নিতে পারবো না। এটা তুমি রাখো। তোমার মায়ের দেওয়া আংটি তুমি আমায় কেন দিতে যাবে? না না ভাই, আমি নিতে পারবো না। হোক ভাই, দেখি তোমার হাতটা দেখি। মায়ের দেওয়া বলেই তো। আরে কি করছো? আরে না না ভাই, আমার এসব লাগবে না। সে বরং তুমি। খুব হতাশ হলো। মুখটি অন্ধকার করে সে চুপ করে বসে থাকলো। গ্রামের ঘাটে নৌকো লাগলো। কলকাতার বউটি এবার সুশীলার হাত ধরে বলল, আমি তোমার পায়ে পড়ি গো ভাই, তুমি রাগ করো না। আচ্ছা শোনো না, কেন তুমি শুধু শুধু তোমার মায়ের দেওয়া আংটিটা আমায় দিতে যাবে বলো তো? আচ্ছা শোনো, তুমি যদি দিতেই চাও, আমি তো পুজোর সময় আসবো। তুমি বরং তখন একটা কিছু এনো আমার জন্যে। একদিন না হয় আমাকে খাইয়েই দিও, কিন্তু আংটি কেন দেবে ভাই? আর আচ্ছা, তুমি সত্যি বলছো গো? আমায় ভুলবে না তো তুমি? না ভাই, তোমায় ভুলবো না মৌরি ফুল, কখনো না। তুমি কোনো জন্মে যে আমার মায়ের পেটের বোন ছিলে ভাই মৌরি ফুল, আমি তোমায় কখনো ভুলবো না। কেমন সুন্দর কথাটা না, মৌরি ফুল। হ্যাঁ, মৌরি ফুল, মৌরি ফুল, মৌরি ফুল। তুমি হলে কি আমার নদীর ধারের মৌরি ফুল, তোমায় কি আমি ভুলতে পারি? সত্যি? তারপর সুশীলা একটু আনাড়ির মতো হেসে কথা শেষ না করেই দুহাতে সঙ্গিনীর গলা জড়িয়ে ধরল। সঙ্গে সঙ্গে তার কালো চোখ দুটো জলে ভরে গেল। কলকাতার বউ এই অদ্ভুত প্রকৃতির নতুন সইয়ের চোখের জলে ভেসে যাওয়া সুন্দর মুখটি দুহাতে ধরে বারবার সস্নেহে চুম্বন করল। তারপর দুজনেই চোখের জলে দুজনের কাছে বিদায় নিল। মাঝে বেশ কয়েকটা দিন কেটে গেল। কিশোরী বাড়ি নেই, কি একটা কাজে অন্য গ্রামে গিয়েছে। ফিরতে 2-1 দিন দেরি হবে তার। মুখ্যদা সকালে উঠে জমিদার গিন্নির ডাকে তার সাবিত্রীব্রত প্রতিষ্ঠার আয়োজনে সাহায্য করতে চৌধুরী বাড়ি চলে গেলেন। যাবার সময় বলে গেলেন, বৌমা শোনো, আমার ফেরবার কোনো ঠিক নেই। রান্না বান্না করে রেখো, কিন্তু আমি আজ আর কিচ্ছু দেখতে পারবো না বাপু। চৌধুরী বাড়ির কাজ কখন মেটে বলা যায় না। কি কথাটা মাথায় ঢুকলো? সবকিছু সেরে রেখো। হ্যাঁ, তবে এ কথা মোক্ষদার না বললেও চলতো, কারণ ভোরে উঠে বাসন মাজা, জল তোলা থেকে আরম্ভ করে এ সংসারের সমস্ত কাজের ভারী ছিল সুশীলার উপর। কিশোরীর বিয়ের পর এ সংসারে কোনোদিন ঝি চাকর প্রবেশ করেনি।
যদিও আগে বাড়িতে বরাবরই একজন করে ঝি থাকত, তবে সুশীলার খাটুনিতে কোনো ক্লান্তি ছিল না। খাটার ক্ষমতা তার যথেষ্ট ছিল। যখন মেজাজ ভালো থাকতো তখন সারা দিন মুখ বুজে ভূতের মতো খেটেও সে বিরক্ত হতো না। শাশুড়ি চলে গেলে অন্যান্য কাজকর্ম সেরে সুশীলা রান্নাঘরে গিয়ে দেখল একটাও কাঠ নেই। একটিও কাঠ নেই। কাঠ অনেক দিনই হলো ফুরিয়ে গেছে। একথা সুশীলা বহুবার শ্বশুরকে জানিয়েওছে। রামতনু মাঝে মধ্যে মজুর ডাকিয়ে কাঠ কাটিয়ে নিতেন। এবার কিন্তু অনেক দিন হলো তিনি আর এদিকে দৃষ্টি দেননি। কিশোরীর দোষ নেই, কেননা সে তো বড় একটা বাড়িতেই থাকে না, সংসারের খবরও তেমন রাখে না। আসল কথা হচ্ছে এই যে রান্নাঘরের পিছনে খিড়কির বাইরে অনেক শুকনো বাঁশ ও ডালপালা পড়ে আছে। সুশীলা রান্না চড়ানোর আগে বা রান্না করতে করতে প্রয়োজন মতো সেগুলো দা দিয়ে কেটে নিয়ে কাজ চালাতো। রামতনু দেখলেন কাজ যখন চলে যাচ্ছে তখন কেনই বা অনর্থক কাঠ কাটার লোক ডেকে টাকা খরচ করবেন। ছেলের বউ বকছে বকুক, কারণ বকুনি ওর স্বভাব, কিন্তু কাজটা তো বিনা পয়সায় হয়ে যাচ্ছে। আজ কাঠ নেই দেখে সুশীলা অত্যন্ত রেগে গেল। এদিকে বাড়িতেও এমন কেউ নেই যাকে দু কথা শুনিয়ে গায়ের ঝাল মেটায়। কাজে সে আপন মনে চিৎকার করতে লাগলো, পারবো না, রোজ রোজ এমন করে সংসার করা আমায় দিয়ে আর হয়ে উঠবে না। আচ্ছা 2 মাস ধরে বলছি কাঠ নেই কাঠ নেই, এদিকে রান্নার বেলা সব ঠিক আছে, তার একটু এদিক ওদিক হবার জো নেই। কি দিয়ে রাঁধবো আমি? হাত পা উনুনের মধ্যে দিয়ে রাঁধবো নাকি? রোজ রোজ কাঠ কাটো, কেটে রাঁধো, অত সুখে আর কাজ নেই। এই এই থাকলো ভাই করে, যিনি যখন আসবেন তিনি তখন করে নেবেন। রান্নাবান্নার কোনো আয়োজনই আর না করে সে কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর কি মনে করে মশলা বাটতে বসল। সে মাঝে মাঝে কাজের সুবিধার জন্য কয়েকদিনের মশলা একসঙ্গে বেটে রাখত। বেলা প্রায় 10টার সময় একটা অল্প বয়সী ফুটফুটে বউ একটা বাটি হাতে তাদের রান্নাঘরের দরজার কাছে ভয়ে ভয়ে এসে দাঁড়ালো। তার পরনে একটা পুরনো চেলির কাপড়, হাতে থাকার মধ্যে 2 গাছি শাঁখা। সে মুখটা একটু বাড়িয়ে উঁকি মেরে বলল, দিদি দিদি। ও তুই? আয় আয় ছোট বউ, আয় না ঘরের মধ্যে আয়, ঠাকুরন নেই, আয় আয়। এ কি গো দিদি, এত বেলা হলো এখনো রান্না চড়াওনি যে? রান্না চড়াবো? হাঁড়ি কুড়ি ভেঙে ফেলিনি, এই কত। না দিদি, ওসব কিছু করো না লক্ষ্মীটি, ভাত চড়িয়ে দাও, নইলে জানো তো কিরকম সব লোক। দেব না ছাই। সে কি? আজ সবাইকে কিরকম মজা দেখাবো দেখিস তুই। রোজ রোজ কাঠ কাটবো আর ভাত রাঁধবো। ও কাঠ নেই বুঝি? আচ্ছা দাখানা দাও দেখি, আমি কাঠ কেটে দিচ্ছি। দাও না দাও। কেন কেন, তোর কিসের দায়? তুই কাটতে যাবি কেন? বস ঠান্ডা হয়ে, যাদের গরজ আছে আজ তারা নিজেরা বুঝুক। ও দিদি শোনো না, তোমার পায়ে পড়ি দিদি, দাও রান্নাটা চড়িয়ে দাও না। তুমি তো জানো ওরা সবাই কেমন, জানো না বলো? তুই বস গিয়ে ওখানে চুপ করে। আজ 2 মাস ধরে রোজ বলছি কাঠ নেই কাঠ নেই কাঠ নেই, কোথা খানেই যায় না কারোর। আজ আমি মজা দেখাবো। সুশীলার একগুঁয়েমিতে বউটি ভয় পেল, কারণ মজা আসলে কোন পক্ষ দেখবে এ ব্যাপারে তার একটু সন্দেহ ছিল। তবে সাহস করে আর কিছু বলতে না পেরে সে চুপ করে থাকল। এই বউটি রামতনু মুখুজ্জের জ্যাঠতুতো ভাই রামলোচন মুখুজ্জের পুত্রবধূ, পাশের বাড়িতেই থাকে। রামলোচনের অবস্থা খুবই খারাপ, তা সত্ত্বেও তিনি বছর 2 হলো ছেলের বিয়ে দিয়েছেন। রামলোচনের বউ ছিল না, পুত্রবধূই গৃহিণী। এই অভাবের সংসার সামলাতে ছেলে মানুষ বউটিকে বেশ বেগ পেতে হতো। সে সময়ে অসময়ে বাটি হাতে এই বাড়িতে হাত পেতে তেলটা নুনটা নিয়ে যেত। চাল না থাকলে আঁচলে করে চালও নিয়ে যেত। ধার বলেই নিয়ে যেত, তবে কখনো শোধ করতে পারত, আবার কখনো পারত না। মোক্ষদাকে বউটি বড় ভয় করে, কারণ তিনি জিনিসপত্র তো থাকলেও দেনই না, এমনকি যদিও বা দেন একগুচ্ছ কথা শোনানোর পরে সেটা দেন।
তবু বউটির আসতেই হয়, কি করবে, অভাব। সুশীলা তাকে মোক্ষদার হাত থেকে বাঁচিয়ে গোপনে এটা ওটা যখন যা দরকার সাধ্যমতো সাহায্য করত। সামান্য এক বাটি তেল নিয়ে গেলেও হুঁশিয়ার মোক্ষদা কখনো ভুলতেন না, গলা টিপে কড়ায় গন্ডায় তা আদায় করে ছাড়তেন। সুশীলা ছিল অগোছালো, অন্যমনস্ক ধরনের মানুষ। সে ধার দিয়ে অত শত মনেও রাখত না, বা সামান্য তেল নুন ধার দিয়ে তা আদায় করার কোনো চেষ্টাও করত না। এমনকি শোধ দিতে এলেও অনেক সময় তা ফেরত নিত না, ফিরিয়ে দিত, বলতো ওইটুকু জিনিস সে আর কি ফেরত নেবে। সুশীলা আপন মনে আজ আরও খানিকক্ষণ বকবক করে বউটির দিকে তাকিয়ে বলল, তারপর তো রান্না বান্না হলো? না দিদি, মানে আসলে তা আঁচল দিয়ে ওটা এই বাটিটা এনেছিলাম দিদি, সেই দিনকার সেই তেল নিয়ে গিয়েছিলাম, তা আমাদের এখনো না আনা হয়নি। আজ না রাতভর তেল নেই, একটু যদি দাও, একসঙ্গে দুদিনে দিয়ে যাব সেই। আচ্ছা আচ্ছা, বুঝেছি, নিয়ে আয় দেখি বাটিটা। এই নাও, এই নাও, দেখি কি আছে। ও মা, আমাদেরও বুঝি তেল আনা হয়নি। এই নে, এইটুকু নিয়ে যা। পাত্রে যতটুকু তেল ছিল সুশীলা সবটুকু তার বাটিতে ঢেলে দিল। বউটি চলে যাওয়ার সময় মিনতিপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, লক্ষ্মী দিদি, রান্নাটা চড়িয়ে দাও, নইলে যে। তুই পালা দেখি এখন, আমি ওদের মজা না দেখিয়ে আজ আর কিছুতেই ছাড়ছি না। তুমি একটুও কথা শোনো না আমার। বেলা 12টার সময় মোক্ষদা ঠাকুরুন এসে দেখে শুনে হইচই বাঁধিয়ে দিলেন। সত্যি তার রাগ হওয়ারই কথা। একটু পরে রামতনু এলেন। তিনিও ব্যাপারটা দেখে দালানে গিয়ে আপন মনে তামাক টানতে শুরু করলেন। ঝগড়া ক্রমে চরমে উঠল। মোক্ষদা চিৎকার করে সুশীলার গোষ্ঠী উদ্ধার করতে লাগলেন। সুশীলাও যে খুব শান্তশিষ্ট, এই অপবাদ তাকে শত্রুতেও দিতে পারত না। আর ঠিক এমন সময়ে কোথা থেকে কিশোরী লাল এসে হাজির হলো। যদিও আজ তার ফেরার কথা ছিল না, তবুও কাজ মিটে যাওয়ায় সে আর অপেক্ষা করেনি। মোক্ষদা ছেলেকে পেয়ে হাঁক ডাক আরও বাড়িয়ে দিলেন। কিশোরী এত বেলায় বাড়ি এসে এই অশান্তির মধ্যে পড়ে অত্যন্ত রেগে গেল। তার সমস্ত রাগ গিয়ে পড়ল তার স্ত্রীর ওপর। হাতের গোড়ায় একটা শুকনো চেলা কাঠ পড়েছিল, সেটা নিয়েই সে লাফিয়ে রান্নাঘরের দাওয়ায় উঠল। সুশীলা তখনও বসে বাটনা বাটছিল। স্বামীকে শুকনো কাঠ হাতে নিয়ে বীর দর্পে রান্নাঘরে লাফিয়ে উঠতে দেখে ভয়ে তার মুখ শুকিয়ে গেল। আত্মরক্ষার জন্য কোনো উপায় না দেখে হাত দুটো তুলে নিজের দেহটা আড়াল করার চেষ্টা করল। কিশোরী প্রথমত তার বউয়ের খোঁপা ধরে এক হ্যাঁচকা টান দিয়ে তাকে মাটিতে ফেলে দিল। তারপর তার পিঠে কয়েক ঘা চেলা কাঠের বাড়ি মেরে তার ঘাড় ধরে প্রথমে এক ধাক্কা মেরে তাকে রান্নাঘরের দাওয়ায় বের করল। তারপর সেখান থেকে আরেক ধাক্কা দিয়ে একেবারে উঠোনে নিয়ে ফেলল। ধাক্কার বেগ সামলাতে না পেরে সুশীলা মুখ থুবড়ে উঠোনে পড়ে গেল। মার আরও চলত, কিন্তু রামতনু তামাক খেতে খেতে ছেলের কাণ্ড দেখে হাঁ হাঁ করে এসে পড়লেন। পাশের বাড়ির ছোট বউটি তখন শ্বশুর ও স্বামীকে খাইয়ে সবে নিজে খেতে বসেছিল। হঠাৎ এই বাড়ির মধ্যে মারের শব্দ শুনে সে খাওয়া ফেলে সুশীলাদের খিড়কিতে ছুটে এসে উঁকি মেরে দেখল সুশীলা উঠোনে দাঁড়িয়ে আছে। বাটনা বাটা মশলার পাত্রের ওপর পড়ে গিয়েছিল বলে তার কাপড়ে চোপড়ে হলুদের ছোপ। মাথার খোঁপা একেবারে খুলে কিছুটা চুল তার মুখের ওপরে, আবার কিছুটা চুল তার পিঠের ওপরে পড়েছে। উল্টো দিকের গাঙ্গুলি বাড়ি থেকে দুটো ছেলে ব্যাপারটা দেখার জন্য ছুটে এসেছে। আরও দু একজন পাড়ার মেয়ে সামনের দরজা দিয়ে উঁকি মারছে। আর ওদিকে পাঁচিলের ওপর দিয়ে মুখ বাড়িয়ে তার নিজের শ্বশুর রামলোচনও মজা দেখছেন। চারিদিকের কৌতূহলী দৃষ্টির মাঝখানে সর্বাঙ্গে হলুদের ছোপ ও ধুলো মাখা এলো চুলে অপমানিতা দিদিকে অসহায়ভাবে উঠোনে দাঁড়িয়ে থাকতে দেখে তার বুকের ভেতরটা মুচড়ে উঠল। কিন্তু সে একে লাজুক, তার উপর ছেলে মানুষ, তারও ওপর শ্বশুর ভাসুর এবং এক উঠোন লোকের মধ্যে বাড়ির ভেতরে ঢুকতে না পেরে
প্রথমে খিড়কির বাইরে দাঁড়িয়েই আকুলি বিকুলি করতে লাগলো, কিন্তু গাঙ্গুলি বাড়ির প্রৌঢ় গাঙ্গুলি মশাইও যখন হুঁকো হাতে একেবারে বাড়ির মধ্যের উঠোনে হাজির হয়ে সুশীলার দিকে চেয়ে দেখতে দেখতে ব্যঙ্গাত্মক মন্তব্য করলেন, কি হে রামতনু, বলি ব্যাপারখানা কি শুনি। তখন সে আর থাকতে না পেরে বাড়ির মধ্যে ঢুকে পড়ল এবং সুশীলার হাত ধরে খিড়কির দরজা দিয়ে বাইরে নিয়ে গিয়ে হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠে বলল, কেন ওরকম করতে গেলে তুমি দিদি? তখনই তো বারণ করলাম তোমার, কথা শুনলে না কেন বলো তো? কিন্তু সুশীলা কোনো উত্তর দিল না। সেদিনটা কোনো মতে কেটে গেল। তার পরদিন দুপুরবেলা সুশীলা রান্নাঘরে রাঁধছে, কিশোরী খেতে বসেছে। সেই সময়ে মোক্ষদা কি একটা প্রয়োজনে রান্নাঘরে ঢুকে দেখলেন সুশীলা পিছনে ফিরে ভাত বাড়তে বাড়তে স্বামীর ডালের বাটিতে কি একটা গুলছে, পাশে একটা ছোট বাটি। মোক্ষদা সন্দেহ হলো, জিজ্ঞাসা করলেন, বৌমা, তোমার বাটিতে কি? ওটা কি মেশাচ্ছ ডালের বাটিতে? না মানে আমি কিছু না। সুশীলা পেছন ফিরে এই শাশুড়িকে দেখে কেমন একটা হয়ে গেল যেন। তার চোখ মুখের ভাব দেখে মোক্ষদার সন্দেহ আরো বাড়ল। তিনি বাটিটা হাতে তুলে নিয়ে দেখলেন ডালে সবুজ মতো কি একটা বাটা মেশানো হয়েছে। এসব কি? দেখেই তার সুর গেল চড়ে। কড়া সুরে জিজ্ঞাসা করলেন, কি বেটেছ এতে? কিছু না। কিছু না মানে? ও মা গো, এ কি সর্বনাশ হচ্ছিল গো! আর একটু হলেই তো সব শেষ। ও গো, দেখে যাও তোমরা, কি বউনি আমি ঘর করি, একবার দেখে যাও কি সর্বনাশ আমার করছে। হায় 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 হায়, এ কি বউ আমি ঘরে নিয়ে এলাম গো! ছেলের বউ উত্তর দিতে পারছে না দেখেই আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে মোক্ষদা বাটি হাতে একেবারে উঠোনে এসে চিৎকার করে হাট বাঁধালেন। কিশোরী দালান থেকে উঠে এলো, রামতনু এলেন, গাঙ্গুলি বাড়ির মেয়ে পুরুষ সবাই এলো, আরো অনেকে এলো। সকলে জড়ো হলো। মোক্ষদা সকলের সামনে সেই বাটিটা দেখিয়ে বলতে লাগলেন, আয় 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 আয়, কি হতো আমার, কি সর্বনাশ হতো! দেখো দেখো দেখো, তোমরা সকলে তোমরা ভাবো তো যে শাশুড়ি বদমাস। দেখো এবার নিজের চোখে দেখো কি সর্বনাশ হয়ে যেত আমার এক্ষুনি যদি আমি না দেখতাম। হ্যাঁ, দোয়াই দোয়াই বাবা তারকনাথ, কি বাঁচান বাঁচিয়েছো ঠাকুর, কি বাঁচান বাঁচিয়েছো। কি করেছে গো সেটাই বলছো না মুকুজ্জে গিন্নি? খোলসা করে বলবে তো। এমন করে কাঁদছো কেন? কি আর বলবো দিদি, বলতেই আমার বুকে কাঁপন ধরছে গো। স্বামীর ভাতেই দেখো বিষ নাকি মিশিয়ে খাওয়াতে যাচ্ছিল। ভাগ্যিস আমি দেখে ফেলেছি, আমার ছেলেটাকে খাচ্ছিল গো এই মেয়ে। মা গো মা, ঠাকুর। জিনিসটা কি ছিল সেটা দেখেছে কি? আর জিনিস, এত বছর সংসার করে চুল পাকালাম কি এমনি এমনি বউ? ও আর দেখতে হবে না, আমি এমনি বুঝে গেছি। আরে একটু হলে আমার ছেলেটাকে। রামতনু এই গুরু রক্ষা করেছেন, এখন যত শিগগির বিদায় করতে পারো তার চেষ্টা করো। এ শাস্ত্রে বলে দুষ্টাভার্যে। আর একদিন ওইখানে রেখো না বাপু। কি কাণ্ড, কি কাণ্ড! মোক্ষদার গলাবাজির চোটে আর গাঙ্গুলির সৎ পরামর্শে জিনিসটা কি ছিল সেই প্রশ্নটাই চাপা পড়ে গেল। তবে সারাদিন পরামর্শ চলল। সন্ধ্যের সময়ে ঠিক হলো কাল সকালেই গাড়ি ডেকে আপদ বিদায় করা হবে, আর একদিনও এখানে না। কি জানি কখন কি বিপদ ঘটাবে। বিশেষত পাড়ার মধ্যে ওরকম দজ্জাল বউ থাকলে পাড়ার অন্য বউঝিও দেখা দেখি ওই রকমই হয়ে উঠবে। সেদিন রাতে সুশীলাকে অন্য একটা ঘরে শুতে দেওয়া হলো। এটা মোক্ষদা ঠাকুরুনের বন্দোবস্ত। কাল সকালেই যখন যেখানকার আপদ সেখানে বিদায় করে দেওয়া হবে, তখন আর তার সঙ্গে সম্পর্ক কিসের? রাত্রে শুয়ে শুয়ে কত রাত পর্যন্ত সুশীলার আর ঘুমই এলো না।
ঘরের জানলা সব খোলা ছিল, বাইরের জ্যোৎস্না ঘরে এসে পড়ছিল। তার মনে হলো কাল ও আজ এই দুদিন তার খুব কষ্ট হয়েছে। যদিও মারধর সে এর আগে বহুবার খেয়েছে, তবু লাঞ্ছনা ভোগের অপমান সে এর আগে কখনো তেমন করে গায়ে মাখেনি। তার একটা কারণ এই যে এই দুদিনের মতো শ্বশুর শাশুড়ি ও এক উঠোন লোকের সামনে এভাবে তাকে অপমানিত কোনো দিন হতে হয়নি। তাই আজ সারাদিন ধরে তার চোখের জল বাঁধ মানছে না। কাল মার খেয়ে তার পিঠ কেটে গেছে, হাত দিয়ে ঠেকাতে গিয়ে হাতের কাচের চুড়ি ভেঙে হাতও ক্ষত বিক্ষত হয়েছে। তার সেই স্বামী, যে স্বামী 5-6 বছর আগেও এমন সব রাতে তাকে সারা রাত ঘুমোতে দিত না, সে পান খেতে চাইতো না বলে কত ভুলিয়ে তার মুখে পান গুঁজে দিত, সেই স্বামী তার সঙ্গে এমন করল। রাতের জ্যোৎস্না ক্রমে আরো রূপলি আলো ছড়িয়ে দিল। তখন চৈত্র মাসের মাঝামাঝি। দিনের বেলা নতুন কচি পাতা ওঠা গাছের মাথার উপর যে উদাস অলস বসন্ত দুপুর ধোঁয়া ধোঁয়া রৌদ্রের উত্তরীয় উড়িয়ে বেড়ায়, সন্ধেবেলা সেই নদীর ধারের শিমুলতলার ছায়ার কোলে ঢলে পড়ে। পাড়াগাঁয়ের আমবনে বাঁশবনে জ্যোৎস্না ঝরা বাতাসে সারা রাত কত পাখির আনন্দ কাকলি ভেসে বেড়ায়। শেষ প্রহরে গাছপালা আবার নতুন করে টাটকা ফুলের ডালি সাজায়। শুয়ে শুয়ে এইসব ভাবতে ভাবতে সুশীলার মনে হলো, জগতে জগতে কেউ আমাকে ভালোবাসে না, কেবল ভালোবাসে মৌরি ফুল। মৌরি ফুল আমাকে কি চিঠি লিখে জানিয়েছে যে আমার কথা মনে করে সে রোজ রাতে কাঁদে। আমায় না দেখে কলকাতায় ফিরে গিয়ে তার কি কষ্ট হচ্ছে। সত্যি যদি কেউ ভালোবাসে আমায়, তাহলে সে ওই মৌরি ফুল। আর ভালোবাসে ওই ছোট বউটা। ছোট বউয়ের কি কষ্ট না। ভগবান যদি দিন দেন তো ছোট বউয়ের দুঃখ আমি ঠিক ঘোচাবো। কিন্তু আমার স্বামী যে আমায় বিদায় করে দিচ্ছে, না না, তা হয় নাকি? ও কিছু না, অভাবে পড়ে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, মৌরি ফুলের পর তো কত জায়গায় ঘুরে বেড়ায়। মৌরি ফুলকে একটা চিঠি লিখে দেখলে হয়, যদি ওর কোনো চাকরি করে দিতে পারে। চাকরি হলে আমরা একটা আলাদা বাসায় গিয়ে থাকবো, আর কেউ থাকবে না সেখানে। মাঠের ধারে ছোট্ট একটা ঘর বাঁধবো, সেটা মনের মতো করে সাজিয়ে রাখবো। উঠোনে কুমড়োর মাচা বাঁধবো, বাজার খরচ কমে যাবে। লোকে বলে আমি গোছালো নই। একবার সেই বাসায় গেলে আমি দেখিয়ে দেব আমি তেমন গোছালো কিনা। আচ্ছা, ওই বাড়িখানায় যদি আগুন লাগে? না না, আগুন দেবে কে? দিলে সেটা শাশুড়ি ঠাকুরুনি দেবে, যা মানুষ, আর কেউ না। শেষ প্রহরও পেরিয়ে গেল। সুশীলা ঝাপসা চোখে দেখল জানলার বাইরে জ্যোৎস্নায় কি যেন ভাসছে। সে ভাবে সে যে তার স্বামী গল্প করত জ্যোৎস্না রাত্রে পরীরা সব খেলা করে বেড়ায়, তারা নয় তো। তার বিয়ের রাত্রে কেমন বাঁশি বাজিয়েছিল তার স্বামী, কেমন সুন্দর বাঁশি। ওরকম বাঁশি নদীর ধারে কত পড়ে থাকে। আচ্ছা, পিয়ন মৌরি ফুলের একটা চিঠিও তাকে দিয়ে গেল না কেন?
লাল চৌকো খাম, খুব বড়, সোনার জল দেওয়া, আতর নাকি মাখানো, আর ভাবতে পারে না সে। পরদিন সকালে ছেলের বউ উঠতে দেরি করছে দেখে মোক্ষদা ঠাকুরুন ঘরের মধ্যে উঁকি মেরে দেখেন সুশীলা জ্বরের ঘোরে অচৈতন্য অবস্থায় ছেঁড়া মাদুরের ওপর পড়ে আছে। চোখ দুটো তার জবা ফুলের মতো লাল। সেদিন সমস্ত রাত এইভাবেই কেটে গেল। তার দিকে বিশেষ কেউ নজর দিল না। তার পরদিন বেগতিক বুঝে রামতনু মুখুজ্জে ডাক্তার আনলেন। দুপুরের পর থেকে সে জ্বরের ঘোরে ভুল বকতে লাগলো। আমি সত্যি বলছি, তা নয়। ওরা যা বলছে তা ভুল। আমি তো অন্য ভেবে। সন্ধ্যের একটু আগে সুশীলা মারা গেল। তার মৃত্যুতে ওপাড়ার হাড় জড়িয়ে গেল। পাড়ার কাকচিলগুলো একটু সুস্থির হলো। কিছুদিন পরেই কিশোরীলালের দ্বিতীয় পক্ষের বউ মেঘলতা ঘরে এলো। দেখলে চোখ জুড়োয় এমন সুন্দর মেয়ে, কর্মপটু, হুঁশিয়ার, গোছালো। দ্বিতীয়বার বিয়ের অল্পদিন পরেই যখন কিশোরী পালবাবুদের স্টেটে ভালো চাকরিটাও পেল, তখন বউয়ের লক্ষ্মীভাগ্য দেখে সকলেই খুব খুশি হল। আগের পক্ষের অলক্ষ্মী বউয়ের নাম সে সংসারে আর কেউ কোনো দিন করেনি। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প মৌরি ফুল। আজকের প্রশ্ন, সুশীলার মৃত্যুর পর কিশোরী কোথায় চাকরি পেল? গত সপ্তাহের হারানের নাত জামাই গল্পের প্রশ্ন ছিল, হারানের নাতনির নাম কি? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন তুহিনা মিত্র, তাপস সর্দার, অসিত নস্কর, অঞ্জনা পুই, মইদুল ইসলাম, সিরাজ শেখ, মনীষা মান্না, অমিত মণ্ডল, সোমাদ্রি পাত্র ও জাহিরুল মোল্লা। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।